500 বছরের পুরানো রাওয়াল সাহেবের তলোয়ারটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিকাশের গাটা কেমন শিউরে উঠল। তাড়াতাড়ি সে হাতটা তলোয়ারের থেকে সরিয়ে নিল। তারপর সে বেরিয়ে গেল ঘর থেকে। বিকেলবেলা দুর্গটা ভালো করে ঘুরে দেখার জন্য সে নজর মিনারে গেল। নজর মিনার থেকে ছবির ঘরে যখন এসে ঢুকলো সে, তখন বাইরে অন্ধকার নামল। ছবি ঘরের কাজের জন্য একটা পেট্রোম্যাক্স রাখা ছিল, কিন্তু সেটা জ্বালাতে গিয়ে বিকাশ দেখল কি কারণে যেন বাতিটা জ্বলছে না। ধীরে ধীরে বাইরে আর ছবির ঘরের ভিতরটা গ্রাস করে নিল নিশ্ছিদ্র অন্ধকার। মহাকালীর মন্দির থেকে ঢং ঢং ঘণ্টার শব্দ ভেসে আসছে। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে বেশ দ্রুত লয় বাজতে শুরু করলো ঘণ্টা। অন্ধকারে ঘরে বসে সেই ঘণ্টার ধ্বনি শুনতে শুনতে, হরিপদবাবুর কথাগুলো ভাবতে ভাবতে বিকাশ যেন শিহরিত হয়ে উঠল। একসময় সেই ঘণ্টার ধ্বনিও থেমে গেল। কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল বাইরেটা। এবার কেমন যেন অস্বস্তি হতে লাগলো বিকাশে। তার কেন জানি না মনে হতে লাগলো ঘরের মধ্যে কেমন যেন অস্পষ্ট শব্দ হচ্ছে। তলোয়ার যে টেবিলে রাখা আছে সেটা যেন মৃদু মৃদু কাঁপছে। কারা যেন ফিসফিস করে কথা বলছে ঘরের ভিতরে। অন্ধকারের ভিতরে দেয়ালের গায়ে আঁকা ছবির মানুষগুলো যেন জলজল চোখে তাকিয়ে আছে তার দিকে। এসব কি বিকাশের মনের ভুল, না অনেকক্ষণ অন্ধকারে এসে একা ঘরে বসে আছে বলে তার এসব মনে হচ্ছে? কিন্তু ধীরে ধীরে কেমন অজানা একটা ভয় গ্রাস করতে লাগলো বিকাশকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। আজ আমি আপনাদের শোনাব প্রখ্যাত সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে গল্প বিচিত্র চিত্রকর। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে পরিবেশন করতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইতিমধ্যেই যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা আমার একমাত্র কাম্য। শুরু করছি আজকের গল্প বিচিত্র চিত্রকর। ঘরের চারপাশের দেওয়ালের গায়ে দাঁড় করানো তৈলচিত্রগুলো ঘুরে ঘুরে মনোযোগ দিয়ে দেখছিল বিকাশ। পূর্ণাবয়ব সব তৈলচিত্র, মোট 15টি ছবি। তার মধ্যে কয়েকটি ছবি যে বেশ প্রাচীন তা দেখেই অনুমান করা যাচ্ছে। তবে সবকটা ছবি যেন বেশ জীবন্ত। ছবির মানুষগুলোর পরনে রাজাদের মতো ঝলমলে পোশাক, মাথায় পাগড়ি, বিরাট তলোয়ার ডান হাতে উঁচিয়ে ধরে একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে সকলে। ছবির এই ঘরটা দুর্গের বেশ উঁচু জায়গাতে। জানলা দিয়ে শেষ বিকেলের আলো এসে পড়েছে ঘরে। সেই আলোতেই বিকাশের মনে হচ্ছে ছবির মানুষগুলো যেন তাকিয়ে আছে তার দিকে। ছবিগুলো দেখতে দেখতে বিকাশ বলল, এই রাওয়ালগড় দুর্গের নাম আমি আপনার সঙ্গে যোগাযোগের আগে কিন্তু শুনিনি। রাওয়াল সাহেব মৃদু হেসে প্রথমে জবাব দিলেন, আমাদের এই রাজস্থানে এমন অনেক ছোট ছোট দুর্গ এখনো আছে, বাইরের লোক যার খবর রাখে না। তারপর হেসে আবার বললেন, কেন, কলকাতার পরিচিত জনের কাছে এই দুর্গ সম্পর্কে খোঁজ করেছিলেন নাকি? বিকাশ জবাব দিল, না, তবে গাইড বুকে খোঁজ করে পাইনি। রাওয়াল সাহেব তখন বললেন, এটা টুরিস্ট স্পট নয় বলে গাইড বুকে উল্লেখ নেই। তবে দুর্গ দেখতে আপনার মন্দ লাগবে না। আজ তো এলেন, কাজের ফাঁকে দেখবেন সবকিছু।
এই দুর্গের মাটি আমার কাছে পবিত্র। সারা জীবন আমি বাইরে বাইরে কাটিয়েছি। এই পবিত্র জন্মভূমির টানেই আবার বছর খানেক হলো ফিরে এলাম এখানে। আমার একমাত্র ছেলেও বিদেশে থাকে, সেও নিশ্চয়ই একদিন আমার মতোই এখানে ফিরে আসবে। এ কথা বলার পর সগর সিং তার পাকানো গোফে হাত বুলিয়ে বললেন, এবার আপনাকে এ ঘরের ছবির মানুষগুলোর সাথে পরিচয় করাই। তবে আমার চোখে, আমার মনে এরা প্রত্যেকেই জীবন্ত। এদের অনেকেই নিজের রক্তবিন্দু দিয়েও দুর্গ রক্ষা করেছিলেন। ওই যে জানলার পাশে নীল পাগড়ি পরা, যিনি বলদর্পী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, উনি এই দুর্গের প্রতিষ্ঠাতা রতন সিং রাওয়াল। তারপরের জন তার পুত্র বীর সিং, তারপর লাল পাগড়ি কাঞ্চন সিং। এইভাবে একে একে তার পূর্বপুরুষদের সাথে পরিচয় করিয়ে দিতে দিতে তিনি সর্বশেষ একটা ছবির সামনে এসে দাঁড়ালেন। সেটাও এক বলদর্পী পুরুষের ছবি। তার হাতে তলোয়ার ছাড়াও কোমরে একটা ছুরি গোজা। রাওয়াল সাহেব সে ছবি দেখিয়ে পরম শ্রদ্ধার সাথে বললেন, ইনি আমার পিতৃদেব রাওয়াল সমর সিংহ। প্রচন্ড দুঃসাহসী ছিলেন। যৌবনে বন্ধুদের সাথে বাজি রেখে ছুরি হাতে বাঘের খাঁচায় ঢুকেছিলেন লড়াই করতে। বাঘ মারা গেছিল ঠিকই, কিন্তু যাবার আগে তার নখের ছাপ এঁকে যায় ওনার মুখে। ছবিটা ভালো করে দেখতে দেখতে বিকাশ হঠাৎ দেখতে পেল যে ছবির নিচে এক কোণায় একটা নাম স্বাক্ষর করা, হরিপদ। বিকাশ বলল, এ ছবির চিত্রকর বাঙালি ছিলেন, নাম হরিপদ? মুহূর্তখানেক চুপ করে থেকে রাওয়াল সাহেব জবাব দিলেন, হ্যাঁ, তবে আমি তাকে ছাড়িয়ে দিয়েছি ওই স্বাক্ষরের জন্য। আপনাকে বলে রাখি, আপনি যে ছবি আঁকবেন তাতে স্বাক্ষর করা যাবে না। ছবিতে স্বাক্ষর আমাদের পরিবারের সংস্কার বিরোধী। খেয়াল করুন, এই একটা ছবি বাদে অন্য কোনো ছবিতে চিত্রকরের স্বাক্ষর নেই। হরিপদ চিত্রকর নিষেধ শুনল না, কাজেই। রাওয়াল সাহেবের কথা শুনে বিকাশ বলল, দেখুন, প্রত্যেক শিল্পীই চান তার কাজে স্বাক্ষর রেখে যেতে। ভালো ছবির ক্ষেত্রে শিল্পীর স্বাক্ষর তার পরিচিতি ঘটায়, বিজ্ঞাপনেরও কাজ করে। তবে আপনি না চাইলে আমি আমার আঁকা ছবিতে স্বাক্ষর করব না। শুধু মন দিয়ে কাজটা করতে পারলেই হলো। তিনি বললেন, হ্যাঁ, কাজটাই তো আসল, স্বাক্ষরে কি আসে যায়। কাল সকাল থেকেই কাজ শুরু করুন। আমি রোজ ঘন্টা চারেক সময় দেব আপনাকে। 7 দিন পর অমাবস্যা, ওর মধ্যেই কাজটা শেষ করবেন আপনি। আরো সামান্য কিছু কথাবার্তার পর তারা যখন ছবি ঘরের বাইরে বেরিয়ে এলেন, তখন দুর্গ মিনারের ওপাশে সূর্য অস্ত যাচ্ছে। তার রক্তিম আলো ছড়িয়ে পড়েছে নিঃসঙ্গ প্রাচীন এই খণ্ডহার দুর্গের গায়ে। নিস্তব্ধ চারপাশ। দুর্গ প্রাকারের গায়ে অলিন্দ দিয়ে হাঁটতে হাঁটতে রাওয়াল সাহেব বিকাশকে বললেন, এ দুর্গে অনেক কিছু দেখার আছে। কাজ শেষ হলে আপনাকে মহাকালী মন্দিরে নিয়ে যাব। তিনি খুব জাগ্রত দেবী। দুর্গের যেদিকে রাজমহল, সেদিকটা এখনো কিছুটা অক্ষত আছে। সেখানে একটা ঘরে বিকাশের থাকার ব্যবস্থা করেছেন রাওয়াল সাহেব। তবে দুর্গে কোনো ইলেকট্রিসিটি নেই। পরদিন ভোরে উঠে স্নান খাওয়া সেরে ছবি ঘরে পৌঁছে বিকাশ দেখল রাওয়াল সাহেব সেখানে তার জন্য অপেক্ষা করছেন। দীর্ঘকায় শুভ্র শ্মশ্রুমণ্ডিত রাওয়াল সাহেবের পরনে আজ আপাদ মস্তক রাজরাজরার মতো ঝলমলে জরির পোশাক, মাথায় পাগড়ি। তবে যে জিনিসটা বিকাশের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করল তা হলো রাওয়াল সাহেবের হাতে ধরা
খাপ শুদ্ধ বিরাট তলোয়ারটা। জিনিসটা বিকাশের দৃষ্টি আকর্ষণ করেছে বুঝতে পেরে তিনি এক টানে খাপ থেকে বার করে আনলেন তলোয়ারটা। জানলা দিয়ে আসা সূর্যালোকে ক্ষুরধার ইস্পাতের ফলাটা ঝিলিক দিয়ে বিকাশের চোখ ধাঁধিয়ে দিল। তলোয়ারটা উঁচিয়ে ধরে রাওয়াল সগর সিং বেশ গর্বিতভাবে বললেন, এই হলো সেই তলোয়ার, আমাদের বংশের গর্বের প্রতীক। এই তলোয়ার দিয়েই আকবর বাদশার বিরুদ্ধে লড়াই করেছিলেন আমার পূর্বপুরুষ। বহু যুদ্ধের সাক্ষী এ তলোয়ার। এই তলোয়ার দিয়ে কতজনের যে মাথা কাটা হয়েছে তার হিসেব নেই। এ তলোয়ার আমার কাছে পবিত্র, অমূল্য সম্পদ। কথাটা শেষ করে সেটার খাপে না ভরে টেবিলের ওপর নামিয়ে রাখলেন। বিকাশ তলোয়ারের গায়ের অলঙ্করণ ভালো করে দেখার জন্য তার কাছে গিয়ে দাঁড়ালো। আঁকাটা ভালো করে দেখার পর তলোয়ারটা একবার স্পর্শও করল। বিকাশের গাটা কেমন যেন শিশির করে উঠল। তার মনে হলো সে একখণ্ড ইতিহাসকে যেন স্পর্শ করল। রাওয়াল সাহেব বললেন, আবারও বলি, গায়ের আঁকাগুলো হুবহু আঁকতে হবে আপনাকে। তলোয়ারটা এ ঘরেই থাকবে, বারবার আনা নেওয়া অসুবিধাজনক। তবে জিনিসটা সাবধানে নাড়াচাড়া করবেন, নইলে বিপদ হতে পারে। নিন, এবার তাহলে কাজ শুরু করুন। বিকাশ সম্মতি প্রকাশ করলো তার কথায়। কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু করলো সে। সবকিছুই এ ঘরে সংগ্রহ করে রেখেছেন রাওয়াল সাহেব। পেন্সিল, তুলি, রং, ক্যানভাস সবকিছু। বিকাশ ক্যানভাসে ফুটিয়ে তুলতে লাগলো রাওয়াল সগর সিংয়ের অবয়ব। দৃপ্ত ভঙ্গিতে তলোয়ার উঁচিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন সগর সিং। কথা মতো প্রথম দিন ঘণ্টাচারে কাজ করল বিকাশ। বিকাশ আর তলোয়ারের খাপটা নিয়ে রাওয়াল সিং যখন ছবি ঘরের বাইরে এলেন তখন সূর্য মাথার ওপরে। বিকাশ তাকে বলল, তলোয়ারটা খাপে পুরলেন না কেন? রাওয়াল সাহেব হেসে বললেন, তলোয়ারটার মতো এই চামড়ার খাপটার বয়সও 500 বছর। এটা তো আর ইস্পাতের নয়। বারবার তলোয়ারটা খাপে ঢোকালে আর বার করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই আপনার কাজ শেষ হলে তলোয়ারটা একেবারে খাপে পুরব। কিছুক্ষণের মধ্যেই বিকাশ নিজের ঘরে ফিরে এলো। বিকাশের কাছ থেকে বিদায় নিয়ে রাওয়াল সাহেব এরপর নিজের কোনো একটা কাজে জিপ নিয়ে দুর্গ ছেড়ে বেরিয়ে গেলেন। বিকেলবেলা যখন বিকাশ বাইরে বেরোলো তখন সূর্য অস্ত যেতে বসেছে। একটা দিন বিকাশের এই দুর্গে কেটে গেল। নিচের চত্বরে রাওয়াল শাহের জিপ গাড়িটা নেই, অর্থাৎ তিনি এখনো ফেরেননি। এত বড় দুর্গে বিকাশ একা। পাহাড়ের মাথায় অবস্থিত এ দুর্গ থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। চারপাশটা একটু ঘুরে দেখার জন্য বিকাশ দুর্গের প্রান্তদেশে দাঁড়ানো নজর মিনারটা লক্ষ্য করে দুর্গ প্রাকারের গায়ে একসময় সৈন্য চলাচলের পথ ধরে হাঁটতে শুরু করল। দিনান্তে সূর্যালোকে নিস্তব্ধ চারপাশ। বেশ ভালো লাগছে হাঁটতে। একে বেঁকে উঠে নেমে মিনারের দিকে এগিয়েছে প্রাচীর। তবে মিনারটা যত কাছে বিকাশের মনে হয়েছিল তার চেয়ে অনেক বেশি দূরে দাঁড়িয়ে। তবুও হাঁটতে হাঁটতে একসময় সে সেই জায়গায় পৌঁছে গেল। জায়গাটা একটু জঙ্গুলে, চারপাশে ঝোপঝাড় পূর্ণ। দুর্গের শীর্ষবিন্দুতে দাঁড়িয়ে আছে মিনারটা। তার একদম কাছে পৌঁছতেই বিকাশ হঠাৎ দেখতে পেল মিনারের ঠিক নিচে সিঁড়ির মুখে চাতালে বসে আছে বেশ কিছু লোক, অন্তত 10-12 জন হবে। পরনে তাদের রাজস্থানী পোশাক আর পাগড়ি। তারা একদৃষ্টে তাকিয়ে আছে বিকাশের দিকে। লোকগুলো নানা বয়সের। শেষ বেলার সূর্যের আলোকে কেমন যেন বিষণ্ণতার ছাপ তাদের মুখে। কারা এরা? হঠাৎ তাদের মধ্যে থেকে একটা লোক উঠে এগিয়ে এলো বিকাশের দিকে। মধ্যবয়সী লোক, মুখে স্মিত হাসি।
একমাত্র এই লোকটার পরনে রাজস্থানী পোশাকের বদলে ধুতি আর পাঞ্জাবি। লোকটা স্পষ্ট বাংলায় বেশ নরমভাবে বিকাশের উদ্দেশ্যে বলল, আপনি নিশ্চয়ই নতুন শিল্পী, রাওয়াল সাহেবের ছবি আঁকতে এসেছেন। বিস্মিত বিকাশ বলল। আপনি কি করে জানলেন? স্মিত হেসে লোকটা বলল, আমি আরো জানি। এই যেমন আপনি খবরের কাগজে বিজ্ঞাপন দেখে এই কাজের ব্যাপারে রাওয়াল শবর সিং এর সঙ্গে যোগাযোগ করেন। যে বিজ্ঞাপনে লেখা ছিল, প্রাচীন রাজপরিবারের তৈলচিত্র আঁকার জন্য পরিজনহীন দুস্থ চিত্রকর অমুক বক্স নম্বরে আবেদন করুন, ইত্যাদি ইত্যাদি। পরিজনহীন আর দুস্থ শব্দ দুটো বেশ বোল্ড হরফে লেখা ছিল। বিকাশ অবাক হয়ে তাকিয়ে রইল লোকটার মুখের দিকে। লোকটা আবার হেসে বললেন, ভাবছেন এত সব কিভাবে জানলাম? এখানে তো বাইরের লোক আসে না। আজ দুপুরবেলা আপনাদের দুজনকে দূর থেকে আমি ছবি ঘর থেকে বেরোতে দেখেছি, তাতেই ব্যাপারটা অনুমান করেছি। আর বিজ্ঞাপনের ব্যাপারটাও অনুমান। এরকম একটা বিজ্ঞাপনে সাড়া দিয়েই বছরখানেক আগে আমিও এখানে ছবি আঁকতে এসেছিলাম কলকাতা থেকে। আমার নাম হরিপদ মিত্র। এই বলে লোকটা হাত জোর করে নমস্কার করল। বিকাশ প্রতি নমস্কার জানিয়ে বলল, আমি বিকাশ পালি, কলকাতা থেকে আসছি। আপনি তো রাওয়াল সাহেবের বাবা সমর সিং এর ছবিটা এঁকেছেন, খুব সুন্দর কাজ। রাওয়াল সাহেবও আপনার কথা বললেন। কি বললেন জানতে চাইল হরিপদবাবু। বিকাশ একটু ইতস্তত করে বলল, ওই যে বললাম যে ছবিটা আপনি ভালোই এঁকেছেন, কিন্তু ওই স্বাক্ষরের ব্যাপারটা নিয়ে মনোমালিন্য হওয়ায় তিনি আপনাকে বিদায় দিয়েছেন। প্রসঙ্গটা একটু অপ্রীতিকর হওয়ায় বিকাশ এরপর কথা পাল্টে বলল, তবে আপনি যে এখানে আছেন তা তিনি বলেননি। লোকটা খুব দীর্ঘশ্বাস ছেড়ে প্রথমে বললেন, হ্যাঁ, এখানেই রয়ে গেলাম। আমার তো কোথাও কেউ নেই। এই যে যারা বসে আছেন, এদের সঙ্গে পরিচয় হলো, এদের মধ্যেই রয়ে গেলাম। ওরা কারা? বিকাশ জানতে চাইল। হরিপদবাবু বললেন, দু চারজন বাদে ওরা সবাই রাজস্থানী। কেউ কেউ বহু যুগ ধরে এখানে আছেন। এই মরুদেশই এদের জন্মভূমি। তারপর তিনি জানতে চাইলেন, আপনাকে কবের মধ্যে কাজ শেষ করতে বলেছেন রাওয়াল সাহেব? বিকাশ জবাব দিল, 7 দিন, অর্থাৎ আগামী অমাবস্যার মধ্যে। হরিপদবাবু বিড়বিড় করে বললেন, অমাবস্যা? আমাকেও তাই বলা হয়েছিল। তারপর কি যেন ভেবে নিয়ে বললেন, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমার এখানে থাকার ব্যাপারটা দয়া করে রাওয়াল সাহেবকে জানাবেন না। ব্যাপারটা তিনি জানেন না। আমার আর কোথাও যাবার জায়গা নেই। আপনি বাঙালি, আমিও বাঙালি। বিদেশে স্বজাতির সাক্ষাৎ পেলে আত্মীয় বলেই মনে হয়। দয়া করে অনুরোধটা রাখবেন। বিকাশ একটু চুপ করে থেকে জবাব দিল, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। অন্ধকার নেমে আসছে। হরিপদবাবু বললেন, ধন্যবাদ। আপনি তাহলে এবার এগুন, আবার দেখা হবে। বিকাশ তার থেকে বিদায় নিয়ে ফেরার পথ ধরল। বিকাশের কাজ ভালোই এগিয়ে চলল। রোজ সকালে রাওয়াল সাহেব ঘণ্টা 4 করে সময় দেন বিকাশকে, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে যান। ফেরেন সেই সন্ধ্যার পর। 10 কিলোমিটার দূরে একটা ছোট শহর নাকি আছে, সেখানে রাওয়াল সাহেব যান রসদ সংগ্রহ করে আনতে। তিনি চলে যাওয়ার পরও ছবি ঘরে অনেকক্ষণ কাজ করে বিকাশ। একদিন প্রায় সন্ধে হয়ে যায়। রাওয়াল সাহেব তার কাজে বেশ খুশি।
কাজ করতে করতে মাঝে মাঝে বিকাশের সঙ্গে নানা গল্প করেন রাওয়াল সাহেব। অধিকাংশই এই দুর্গের গল্প, দেওয়ালের গায়ে দাঁড়িয়ে থাকা পিতৃপুরুষদের লড়াই সংগ্রামের কাহিনী। সেসব কথা বলতে বলতে উজ্জ্বল হয়ে ওঠে তার চোখ মুখ। দেখতে দেখতে 6টা দিন কেটে গেল। কাজ প্রায় শেষ করে ফেলেছে বিকাশ, সামান্য কিছু রেখা আঁকা বাকি। 7ম দিন সকালে রাওয়াল সাহেব যখন ছবি ঘরে ঢুকলেন, তখন তার পোশাক দেখে বেশ আশ্চর্য হয়ে গেল বিকাশ। তার পরনে রক্তাম্বর, গলায় রুদ্রাক্ষের মালা, খালি গা। সদ্য স্নান সেরে এসেছেন তিনি। তার চুল থেকে তখনও জল ঝরছে। টেবিল থেকে তলোয়ারটা উঠিয়ে নিয়ে তিনি তার ছবির কাছে এগিয়ে গেলেন। বেশ অনেকক্ষণ ধরে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন তার তলোয়ারের আঁকাগুলোর সাথে বিকাশের আঁকা মিলছে কিনা। ভালো করে দেখার পর মনে হয় তিনি প্রসন্ন হলেন। টেবিলে তলোয়ারটা নামিয়ে রেখে তিনি বললেন, খুব ভালো হাত আপনার, তলোয়ারের আঁকাটা হুবহু এঁকেছেন। কাজ তো প্রায় শেষ। ছবিতে নাম স্বাক্ষর করার ব্যাপারটা খেয়াল আছে তো? বিকাশ বলল, হ্যাঁ আছে, তলোয়ারটা এখন নিয়ে যেতে পারেন। রাওয়াল সাহেব বললেন, এখন এটা এখানেই থাক, রাতে নিয়ে যাব। মহাকালীর মন্দিরে আমি আজ সারাদিন পুজোয় ব্যস্ত থাকব। উনি আমাদের কুলদেবী। আজ অমাবস্যা, তার পুজোর দিন। রাতে আপনি এ ঘরেই থাকবেন, আমি আসব। তলোয়ারটা তখন নিয়ে যাব। এই বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। বিকাশ আবার তার কাজে মন দিল। বিকাশের কাজ যখন সম্পূর্ণ হলো, তখন দুপুর গড়িয়ে গেছে। ছবিটা ভালো করে দেখার পর নিজের কাজ দেখে বিকাশ নিজেই বেশ তৃপ্ত হলো। রাওয়াল সাহেবের ছবিটা, বিশেষত তলোয়ারের আঁকাগুলো হুবহু ফুটিয়ে তুলেছে সে। তলোয়ারটা শোয়ানো আছে টেবিলে। সে একবার গিয়ে স্পর্শ করলো জিনিসটা। প্রথম দিনের মতোই সেটা ছুতেই একটা শিহরণ খেলে গেল তার সমস্ত শরীরে। সত্যি কত প্রাচীন জিনিস, কত শৌর্য বীর্য ইতিহাসের সাক্ষী এই তলোয়ার। ছবি ঘর থেকে বেরিয়ে নিজের থাকার জায়গাতে ফিরে এলো বিকাশ। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর রোদের তাত কমে এলে বাইরে বেরিয়ে এলো সে। আঁকার কাজটা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। মনটা বেশ ভালোই লাগছে তার। রাওয়াল সাহেব টাকা মিটিয়ে দিলে কালই দুর্গ ছেড়ে চলে যাবে বিকাশ। যাবার আগে দুর্গটা আর একবার একটু দেখে নেবার জন্য প্রথম দিনের মতোই নজর মিনারের দিকে হাঁটতে শুরু করলো সে। কিছু সময় পর সেখানে পৌঁছেও গেল। জায়গাটাতে পৌঁছেই তার মনে পড়ে গেল হরিপদবাবু আর সেই দিনের দেখা সেই লোকগুলোর কথা। কাজের চাপে তাদের কথা সে ভুলেই গিয়েছিল। এই কদিন এদিকে আর আসেও নি সে। আজ অবশ্য হরিপদবাবু বা সেই লোকগুলো কেউই সেই জায়গাটিতে নেই। প্রায় 50 ফুট উঁচু মিনার, তার ভিতর থেকে পাথুরে সিঁড়ি উঠে গেছে। ওপর থেকে দুর্গটি দেখার লোভে বিকাশ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো। মিনারের মাথার ওপরে একটা ঘর। বিকাশ সে ঘরে উঠেই দেখতে পেল হরিপদবাবু সেখানে দাঁড়িয়ে আছেন। হরিপদবাবু তাকে দেখে বললেন, আসুন, আপনার কথাই ভাবছিলাম, আপনাকে এদিকে আসতে দেখছিলাম। কাজ আপনার শেষ? বিকাশ হেসে বলল, হ্যাঁ কাজ শেষ। কালই আমার ফিরে যাবার কথা। এখানে এসেই আপনার কথা মনে হলো। ভাবলাম আর দেখাই হলো না বুঝি। হরিপদবাবু মৃদু হাসলেন। তারপর বললেন, তলোয়ারের আঁকাগুলো ভালো করে এঁকেছেন তো? ওটা কিসের নকশা রাওয়াল সাহেব আপনাকে বলেছেন? বিকাশ জবাব দিল, হ্যাঁ এঁকেছি। রাওয়াল সাহেব বেশ খুশিও হয়েছেন। উনি বলেছেন এই আঁকাটা ওদের পারিবারিক চিহ্ন। হরিপদবাবু বললেন,
তলোয়ারের গায়ের আঁকাগুলো আসলে কি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে সারা দুর্গটা দেখা যায়। আপনি জানলা দিয়ে নিচে তাকান আর মনে মনে ওই আঁকাগুলোর কথা ভাবুন, দেখুন কোনো মিল পান কিনা। তার কথা মতো বিকাশ তাকালো নিচের দিকে। গিরিশিরায় পূর্ব পশ্চিমে ফালির মতো বিস্তৃত দুর্গটা। সেদিকে কিছুক্ষণ তাকাবার পরই ব্যাপারটা বুঝতে পারল সে। বিকাশ বলে উঠল, আরে এই আঁকাটা তো দুর্গেরই নকশা মনে হচ্ছে। এই ওয়াচ টাওয়ার তলোয়ারের সূচি মুখে অবস্থান করছে। হরিপদবাবু বললেন, হ্যাঁ, তবে এই আঁকাগুলোর ভিতর আরো অনেক কিছু লুকিয়ে আছে। আচ্ছা, রাওয়াল সাহেবের বিজ্ঞাপনে দুস্থ পরিজনহীন শব্দ দুটো বোল্ড হরফে ছাপানোর ব্যাপারটা বা ছবিতে স্বাক্ষর না করতে দেবার ব্যাপারটা আপনার মনে কোনো সন্দেহ জাগায়নি? বিকাশ প্রশ্নটা বুঝতে না পেরে তাকিয়ে রইল হরিপদবাবুর দিকে। ঠিক সেই সময় দুর্গের কোথা থেকে যেন ঘণ্টার ধ্বনি ভেসে আসতে লাগলো। শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই হরিপদবাবু বলে উঠলেন, আজ তো অমাবস্যা। রাওয়াল সাহেব মহাকালী পুজোয় বসেছেন। মন্দিরের ঘণ্টার ধ্বনি। তারপর তিনি হঠাৎ প্রশ্ন করলেন, এখান থেকে আপনি কোথায় যাবেন? বিকাশ জবাব দিল, ছবি ঘরে যাব। পুজো শেষ করে রাওয়াল সাহেব সেখানেই আমার সাথে সাক্ষাৎ করবেন বলেছেন। হরিপদবাবু তখন বললেন, রাওয়াল সাহেবের তলোয়ারটা খাপহীন অবস্থায় ছবি ঘরেই আছে, তাই না? বিকাশ বলল, হ্যাঁ সেখানেই আছে, কিন্তু এ কথা জিজ্ঞেস করলেন কেন? হরিপদবাবু মৃদু হেসে জবাব দিলেন, এমনি জিজ্ঞাসা করলাম। সূর্য ডুবছে, চলুন এবার নিচে নামা যাক। আপনি আমার কথা তাকে বলেননি তো? বিকাশ বলল, না, বলিনি। নিচে নামার পর হরিপদবাবু শুধু বললেন, রাতে আবার দেখা হবে। তারপর বিকাশকে কিছু বলার সুযোগ না দিয়েই অন্যদিকে হাঁটতে লাগলেন। নজর মিনার থেকে একবার নিজের থাকার জায়গা হয়ে ছবি ঘরে এসে ঢুকলো বিকাশ। আর ঠিক তখনই বাইরে অন্ধকার নামলো। ছবি ঘরের কাজের জন্য একটা পেট্রোম্যাক্স রাখা ছিল, কিন্তু সেটা জ্বালাতে গিয়ে বিকাশ দেখল কি কারণে যেন বাতিটা জ্বলছে না। ধীরে ধীরে বাইরে আর ছবি ঘরের ভিতরটা গ্রাস করে নিল নিশ্ছিদ্র অন্ধকার। মহাকালীর মন্দির থেকে ঢং ঢং করে ঘণ্টার শব্দ ভেসে আসছে। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে বেশ দ্রুত লয়ে বাজতে শুরু করলো ঘণ্টা। অন্ধকার ঘরে বসে সেই ঘণ্টার ধ্বনি শুনতে শুনতে হরিপদবাবুর কথাগুলো ভাবতে ভাবতে পুজো শেষে রাওয়াল সাহেবের আসার প্রতীক্ষা করতে লাগলো বিকাশ। হরিপদবাবুর প্রশ্নগুলো কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে বিকাশের। ঠাড়ে ঠাড়ে বিকাশকে কি যেন বলতে চাইলেন তিনি, কিন্তু কি কথা? চিন্তা করতে লাগলো বিকাশ। বাইরে রাত বেড়ে চলল। এক সময় সেই ঘণ্টার ধ্বনিও থেমে গেল। কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল বাইরেটা। এবার কেমন যেন অস্বস্তি হতে লাগলো বিকাশের। তার কেন জানি না মনে হতে লাগলো ঘরের মধ্যে কেমন যেন অস্পষ্ট শব্দ হচ্ছে। তলোয়ার যে টেবিলে রাখা আছে সেটা যেন মৃদু মৃদু কাঁপছে। কারা যেন ফিসফিস করে কথা বলছে ঘরের ভিতরে। অন্ধকারের ভিতরেও দেয়ালে রাখা ছবির মানুষগুলো যেন জল জল চোখে তাকিয়ে আছে তার দিকে। এসব কি বিকাশের মনের ভুল? অনেকক্ষণ অন্ধকার ঘরে একা আছে বলেই কি এসব মনে হচ্ছে তার? কিন্তু ধীরে ধীরে কেমন অজানা একটা ভয় গ্রাস করতে লাগলো তাকে। একসময় অস্বস্তিটা এড়াবার জন্য বিকাশ ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে গেল। ঠিক সেই সময় ঘরের বাইরে পদশব্দ শোনা গেল। মশাল হাতে ঘরে এসে ঢুকলেন দুর্গাধিপতি রাওয়াল সগর সিং। মশালের আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠল। রাওয়াল সাহেব একবার বিকাশের দিকে তাকালেন।
তারপর মশাল হাতে ঘুরে ঘুরে দেওয়ালের গায়ে দাঁড় করানো তার পূর্বপুরুষদের ছবিগুলো দেখতে লাগলেন। সবশেষে তিনি সদ্য আঁকা ছবিটার সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়ালেন। তারপর টেবিলের কাছে এসে দাঁড়িয়ে তলোয়ারটা তুলে নিয়ে বিকাশকে বললেন, এবার তলোয়ারটা খাপে ভরা সময় হয়েছে, চলুন এবার সেখানে যাওয়া যাক। বিকাশ বলল, কোথায়? রাওয়াল সাহেব বললেন, মহাকালীর মন্দিরে। তার পুজো আপনি না গেলে শেষ হবে না, তলোয়ারটাও খাপে ভরা যাবে না, চলুন। একটা রহস্যময় হাসি ফুটে উঠল রাওয়াল সাহেবের মুখে। আচ্ছা বলে তার সঙ্গে ঘরের বাইরে এগোতেই যাচ্ছিল বিকাশ, কিন্তু ঠিক সেই সময় ঘরের ভিতর প্রবেশ করলো একদল লোক। সেই হরিপদবাবু আর তার সঙ্গে দেখা সেদিনের সেই লোকগুলো। তাদের দেখা মাত্রই যেন ফ্যাকাশে হয়ে গেল রাওয়াল সাহেবের মুখ। আতঙ্কে চিৎকার করে উঠে তলোয়ার উঁচিয়ে আক্রমণ করতে গেল তাদেরকে, কিন্তু তার আগেই কয়েকজন রাওয়াল সাহেবকে জাপটে ধরল। মশালটা ছিটকে পড়ল। টেনে হিচড়ে রাওয়াল সাহেবকে তারা বাইরে অন্ধকারে বের করে নিয়ে গেল। দূর থেকে ভেসে আসতে লাগলো রাওয়াল সাহেবের আর্তনাদ। হরিপদবাবু মশালটা তুলে নিয়ে বিকাশকে বললেন, চলুন, পালাতে হবে। বিকাশ ব্যাপারটা বুঝতে না পেরে বলল, কোথায়? এসব কি হচ্ছে? আপনার সঙ্গীরা রাওয়াল সাহেবকে ধরে নিয়ে গেল কেন? এরা কারা? হরিপদবাবু বিকাশের কথায় জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই ঘরের দেওয়াল থেকে অদ্ভুত খচমচ শব্দ শুরু হলো। তারপর বিকাশ যা দেখলো তাতে তার হাড় হিম হয়ে গেল। ছবির মানুষগুলো সব জীবন্ত হয়ে উঠেছে। ফ্রেম ছেড়ে বেরিয়ে আসার জন্য হাত পা ছুটছে তারা। তাদের চোখে ফুটে উঠেছে জিঘাংসা। হরিপদবাবুর কয়েকজন সঙ্গী সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ছবির ফ্রেমের মধ্যেই ঠেসে ধরতে লাগলো তাদের, যাতে তারা বেরিয়ে আসতে না পারে। সেই জন্য ছবির ফ্রেমের ভিতর আর বাইরের মানুষগুলোর মধ্যে প্রচন্ড ধস্তাধস্তি শুরু হলো। হরিপদবাবু চিৎকার করে বিকাশের উদ্দেশ্যে বলে উঠলেন, রাওয়াল সাহেবকে রক্ষা করার জন্য ওর পিতৃপুরুষরা জেগে উঠেছেন। বেশিক্ষণ আর ওদের আটকে রাখা যাবে না। পালান, নইলে আপনাকে আর বাঁচাতে পারবো না। তারপরেই মশালটা হঠাৎ নিভে গেল। বিকাশের হাত ধরে ঘরের বাইরে এনে অন্ধকারের মধ্যে তাকে দুর্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য ছুটে চললেন তিনি। পিছন থেকে ভেসে আসতে লাগলো বীভৎস চিৎকার, চেঁচামেচির শব্দ। বিকাশের যখন হুঁশ ফিরল, তখন সে কতটা পথ পেরিয়ে এলো তার খেয়াল নেই। তবে এখন সে রাওয়ালগড় থেকে অনেক দূরে। যেন হাওয়ার মতো সে এতটা পথ উড়ে এলো। রাত শেষ হয়ে এসেছে, শুকতারা ফুটে উঠেছে। সেই অন্ধকারটাও হেঁটে গেছে। অনেক দূরে আকাশের গায়ে আবছা কালো রেখার মতো দেখা যাচ্ছে দুর্গ পাহাড়টা। একটা হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছে তারা। বিকাশের সামনে দাঁড়িয়ে হরিপদবাবু। একটু ধাতস্থ হওয়ার পর বিকাশ বলল, এসব তো আমি কিছুই বুঝতে পারছি না। যা ঘটলো তা কি সত্যি, না আমার মনের ভুল, না দুঃস্বপ্ন? হরিপদবাবু বললেন, না, সবই সত্যি। আপনি বেঁচে গেলেন। মহাকালীর মন্দিরে গেলে আর বাঁচতেন না। বিকাশ তখন বলল, মানে? হরিপদবাবু হেসে বললেন, রাওয়াল সাহেব তলোয়ারটাকে রক্ত না খাইয়ে যে খাপে পুড়তেন না, এ নিয়ম ওরা বংশ পরম্পরায় পালন করে আসছেন। মহাকালীর মন্দিরে নিয়ে আপনাকে আজ বলি দিতেন তিনি। রাওয়াল সগর সিং তাই খবরের কাগজে বিজ্ঞাপনে দুস্থ পরিজনহীন শিল্পীর খোঁজ করছিলেন, যাতে তার খোঁজ কেউ না করে। ছবিতে স্বাক্ষর না করতে বলাটাও প্রমাণ লোপাটের জন্যই। দীর্ঘদিন ধরে চলে আসা অন্যায় শাস্তি পেলেন আজ সগর সিং। পরিসমাপ্তি ঘটল এই কাহিনীর। বিকাশ হতভম্বভাবে বলে উঠল শুধু, পারিবারিক প্রথা অনুসরণ করার জন্য তলোয়ারকে রক্ত খাওয়াতে বলি দিতেন তারা?
হরিপদবাবু বললেন, এ কাজের পিছনে দুটো গূঢ় উদ্দেশ্য আছে, সেটাই আসল ব্যাপার। তার একটা হলো তলোয়ারের আঁকাজোকাগুলো হলো একটা নির্দিষ্ট জায়গার সন্ধান, দুর্গের মধ্যে যেখানে তাদের পারিবারিক সম্পদ লুকানো আছে। তলোয়ারটা দেখার বা ছবি ঘরে ঢোকার অনুমতি বংশ পরম্পরায় রাওয়াল সাহেবরা ছাড়া কেউ পেতেন না। শিল্পীকে হত্যা করে সে আঁকা জানার পথ বাইরের লোকের কাছে বন্ধ করা হতো। আর দ্বিতীয় ব্যাপারটা আরো গূঢ়। মহাকালীর উপাসক রাওয়ালরা শিল্পীর প্রাণের বিনিময়ে প্রাণ সঞ্চার করতে পারতেন ছবিগুলোর মধ্যে, জাগিয়ে তুলতে পারতেন তাদের পূর্বপুরুষদের আত্মাদের। যেমন আজ সগর সিংহের বাবার ছবি ছাড়া অন্য ছবিগুলো জেগে উঠল। তারপর হরিপদবাবু বললেন, এবার আমি যাই, ভোর হয়ে আসছে। দুর্গে আমার সাথীরা আমার জন্য অপেক্ষা করছে। বিকাশ বলে উঠল, আপনার সঙ্গী ওই লোকগুলো কারা? আধো অন্ধকারে একটা ম্লান হাসি ফুটে উঠল হরিপদবাবুর মুখে। তিনি বললেন, ওরাও সব আমার মতোই চিত্রকর ছিলেন। 500 বছর ধরে যাদের বলি দেওয়া হয়েছিল মহাকালীর মন্দিরে। আমি যাই এবার। কথা শেষ করে মুহূর্তের মধ্যেই যেন মিলিয়ে গেলেন হরিপদবাবু। বিকাশের মনে হলো একটা কালো ছায়া যেন উড়ে গেল দূরে রাওয়ালগড়ের দিকে। কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটল। বিকাশ মনে মনে হরিপদবাবুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হাঁটতে শুরু করলো সামনের রাস্তা ধরে। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।